গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমরা শুরু করছি ক্লাস 12 সেমিস্টার 3 তড়িৎ বিভব অধ্যায় থেকে এমসিকিউ টাইপ 1 সমাধানের পার্ট 4। আজকে আমরা করব কোশ্চেন নম্বর 38 থেকে। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 38। কি বলা হয়েছে? কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধান একবার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরিয়ে আনতে যে কাজ করতে হবে তা হলো ক্যাপিটাল কিউ স্মল কিউ 4 পাই এপসাইলন নট আর, ক্যাপিটাল কিউ স্মল কিউ 4 পাই এপসাইলন নট 1 বাই পাই আর, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসাইলন নট 1 বাই 2 পাই আর, এবং অপশান ডি 0। আমরা জানি যে স্মল কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ বরাবর সেই যে পথ সেটা হয় একটা সমবিভব তল। ধরলাম এখানে হচ্ছে আমাদের স্মল কিউ আধান আছে, একে কেন্দ্র করে আর ব্যাসার্ধের যে বৃত্তপথ সেই পথটা কি হয়? সমবিভব তল। এখান থেকে এর কেন্দ্রবিন্দু থেকে এর দূরত্ব যদি আর হয়, তাহলে এই কিউ আধানের জন্য এই যে পথ, বৃত্তাকার পথ, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, সেটা কী হবে? সমবিভব তল। এখন যেহেতু সমবিভব তলে কোনো আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হলে কোনো কৃতকার্য করতে হয় না, তাই এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি 0। তাহলে 38 এর উত্তর হবে অপশান ডি 0। কারণ স্মল কিউ আধানের জন্য আর ব্যাসার্ধের বৃত্তপথ হলো সমবিভব তল। এখন সমবিভব তলে কোনো আধানকে সরাতে কোনো কৃতকার্য করতে হয় না, তাই আমরা এইখানে ক্যাপিটাল কিউ আধানকে এই বৃত্তপথে একবার ঘুরিয়ে আনবো বলছি। তাই ক্যাপিটাল কিউ আধানকে ঘুরিয়ে আনতে ওই বৃত্তপথে ঘুরিয়ে আনতে কোনো কৃতকার্য করতে হবে না। অতএব উত্তর হবে আমাদের অপশান ডি। কৃতকার্য কত করতে হবে? 0। এরপরে আমরা চলে যাব 39। পাশের চিত্রে দেখানো আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি হবে ধনাত্মক, ঋণাত্মক, 0, অসীম। আচ্ছা, এখানে যে ছবিটি আমাদের দেওয়া ছিল, এই হলো আমাদের ছবি, যেখানে বলা হয়েছে এটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ, এবং এখানে আধান আছে মাইনাস কিউ, এখানে আধান আছে প্লাস 2e, এখানে আধান আছে মাইনাস 2e। আমরা করছি কোশ্চেন নম্বর 39। শুধু জিজ্ঞাসা করা হয়েছে এই আধান সংস্থার জন্য যে স্থিতিশক্তি হবে সেটা কত। এবার আমরা জানি পোটেনশিয়াল এনার্জি এর ফর্মুলা কী হয়? কে Q1 Q2 বাই আর উইথ সাইন কমন। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের মোট পোটেনশিয়াল এনার্জি আমরা কত পাবো? ইউ কে, এটাকে আমরা ধরে নিলাম Q1, এটা Q2, এটা Q3। তাহলে এটার জন্য স্থিতিশক্তি কী পাবো আমরা? Q1 Q2, তাহলে এটা হচ্ছে মাইনাস ই প্লাস 2e বাই ডিস্টেন্স এ, প্লাস এদের জন্য স্থিতিশক্তি Q2 Q3 কে 2e আর মাইনাস 2e বাই এ, প্লাস এদের জন্য স্থিতিশক্তি কে
মাইনাস ই মাইনাস টু ই কমন বাই এ। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ক্যালকুলেশন করে আমরা রেজাল্টেন্টটা কী পাবো মাইনাস, এই জায়গায় ক্যালকুলেশন করেও রেজাল্টেন্টটা কী পাবো মাইনাস, এই জায়গায় পজিটিভ, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে দুটো ভ্যালু আমরা নেগেটিভ পাবো, একটা ভ্যালু পজিটিভ পাবো। তাহলে নেট রেজাল্ট আমাদের কি আসবে? নেট রেজাল্ট আমাদের আসবে ঋণাত্মক। নেট রেজাল্ট আমাদের আসবে ঋণাত্মক, কমন। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান বি, ঠিক আছে। এটার জন্য ঋণাত্মক পাচ্ছি, এদের পোটেনশিয়াল এনার্জি ঋণাত্মক পাচ্ছি, এদের শুধু ধনাত্মক পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই নেট রেজাল্টটা ঋণাত্মকই আসবে, কমন। এই গেল আমাদের 39-এর অপশান বি। এরপর আমরা চলে যাব 40। আর ব্যাসার্ধের গোলকে কিউ আধানে আহিত করলে সংস্থার শক্তি হবে অপশান এ কিউ স্কোয়ার বাই 4πε0r, অপশান বি কিউ স্কোয়ার বাই 8πε0r, অপশান সি 0, অপশান ডি কিউ স্কোয়ার বাই 16πε0r। আচ্ছা, একটা আর ব্যাসার্ধের গোলকে কিউ আধান আহিত করা হয়েছে। এখানে আমরা ধরে নেব যে আমাদের গোলকটি ছিল পরিবাহী এবং এই যে কিউ আধানকে গোলকের মধ্যে আহিত করা হবে, তাহলে সেই কিউ আধান কোথায় সঞ্চিত হবে? গোলকের বহিঃপৃষ্ঠে সঞ্চিত হবে। হ্যাঁ, পরিবাহী গোলকের ক্ষেত্রে আধান সঞ্চিত হয় গোলকের বহিঃপৃষ্ঠে, এবং এই আধানকে একবারে না এনে ধীরে 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 এই আধানগুলোকে ওই আর ব্যাসার্ধের গোলকের মধ্যে সঞ্চিত করা হয়েছে। এই হলো আমাদের আর ব্যাসার্ধের গোলক। তাহলে এখানে ধরলাম এটা ব্যাসার্ধ আর, আধান কোথায় সঞ্চিত হবে? এই বহিঃপৃষ্ঠে সঞ্চিত হবে। প্রথমে ধরলাম অল্প আধান কিউ আনা হয়েছে, তারপরে আরও আধান আনা হয়েছে, আরও আধান এনে হয়েছে। হ্যাঁ, প্রথমে কিউ, এখান থেকে অল্প অল্প করে আধান আমাদের আনা হবে এবং টোটাল আধান কত করতে হবে? ক্যাপিটাল কিউ। তাহলে আমরা লিখব, ধরি পরিবাহী গোলকটিতে প্রথমে স্মল কিউ আধান এনে রাখা হলো। প্রথমে যখন অন্য কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না, কোনো আধান ছিল না, সেই ক্ষেত্রে বিভব থাকবে 0, অতএব কিউ আধানকে আনতে কোনো রকম কৃতকার্য করতে হবে না। এরপরে আমরা কি করব? আবার এরপর আরও ডিকিউ আধান আনা হলো, এরপর আরও ডিকিউ আধান আনা হলো। এখন এই স্মল কিউ আধান এখন স্মল কিউ আধানের জন্য পৃষ্ঠে বিভব কত হবে? বিভব হবে ধরলাম ভি। স্মল কিউ আধানের জন্য পৃষ্ঠে বিভব হবে ভি। ভি সমান সমান আমরা জানি এসআই পদ্ধতিতে আমরা লিখব 1/4πε0 কিউ বাই আর। বৃত্তের ব্যাসার্ধ, প্রথমত এখানে কিউ আধান আনা হয়েছিল, টোটাল কত আধান আনতে হবে? ক্যাপিটাল কিউ নিয়ে আসতে হবে। এরপরে আমরা আরও ডিকিউ আধান এনেছি। তাহলে লিখব যে আবার আরও ডিকিউ আধান আনার জন্য কৃতকার্য করতে হবে আমাদের। এটাকে ক্ষুদ্র আধান এনেছি, তাই কৃতকার্য আমরা ধরব ডি ডাব্লিউ সমান সমান কী হবে? বিভব ইন্টু আধান, ভি ডি কিউ। আচ্ছা, মোট কত আধান আমরা নিয়ে আসবো? টোটাল ক্যাপিটাল কিউ, অতএব ক্যাপিটাল কিউ আধান
আনার জন্য কৃতকার্য যদি W হয় তাহলে W সমান সমান হবে ইন্টিগ্রেশন DW সমান সমান ইন্টিগ্রেশন VDQ সমান সমান ইন্টিগ্রেশন V এর মান বসিয়ে দেবো আমরা 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট Q বাই ক্যাপিটাল R আর একটা আছে DQ। হ্যাঁ, টোটাল কত আধান নিয়ে আসবো? Q আধান, 0 থেকে ক্যাপিটাল Q আধান আমরা নিয়ে আসবো। তাহলে এটার ইন্টিগ্রেশন আমরা করব। এখানে কনস্ট্যান্ট কোনটা? 1/4 পাই এপসাইলন নট R, ইন্টিগ্রেশন আমরা করব QDQ এর। তাহলে 1/4 পাই এপসাইলন নট R গেল বাইরে, আর ইন্টিগ্রেশন QDQ এ কী হয়? Q²/2 লিমিট 0 টু Q। ওকে, আচ্ছা, তারপর আমরা কি করব? 1/4 পাই এপসাইলন নট Q, স্মল Q এর জায়গায় এবার আমরা কি বসাবো? ক্যাপিটাল Q²/2, আর যখন 0 বসাবো তখন তো 0 হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল যে কৃতকার্য আমরা পেলাম 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল Q²/2। এটা কোন অপশানে আছে? অপশান বিতে। হ্যাঁ, এটা আমাদের গুণ করে দিতে হবে, তাহলে হবে Q²/8 পাই এপসাইলন নট। এটা হলো টোটাল কৃতকার্য, Q²/8 পাই এপসাইলন নট। আচ্ছা, একটা আর ছিল, সরি, এখানে একটা আর ছিল, এখানে আমি আরটা লিখে দিলাম, তাহলে এটা হবে একটা আর। Q²/8 পাই এপসাইলন নট R। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে। Q²/8 পাই এপসাইলন নট R। এই গেল আমাদের 40 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 41 নম্বর অঙ্কে। 41 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে? ক্যাপিটাল Q আধান সুষমভাবে R ব্যাসার্ধে একটি গোলীয় আয়তনে বণ্টিত আছে। এই আধান সংস্থাটির শক্তি হবে 1/4 পাই এপসাইলন নট 3 Q²/R, 1/4 পাই এপসাইলন নট 3 Q²/5R, 1/4 পাই এপসাইলন নট 3 Q²/2R। অপশান ডি 1/4 পাই এপসাইলন নট 2 Q²/R। আচ্ছা, এখানে বলা হয়েছে ক্যাপিটাল Q আধান সুষমভাবে R ব্যাসার্ধের একটি গোলীয় আয়তনে বণ্টিত আছে। আচ্ছা, এই কথাটি থেকে আমরা বুঝতে পারছি যে আধান যদি কোনো একটা পরিবাহীতে সুষমভাবে বণ্টিত থাকে, যার ব্যাসার্ধ দেওয়া হয়েছে R, এইখানে যেমন আধান আমাদের যদি পরিবাহী হয় তাহলে কোথায় থাকে? শুধুমাত্র বাইরের তলে, তাই না? এখন যদি আধান গোলকের মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে, এর অর্থ হচ্ছে যে সেটা অবশ্যই হতে হবে অপরিবাহী গোলক। না হলে আধান তো বাইরের পৃষ্ঠে চলে যেত। আধান যেহেতু সুষমভাবে বণ্টিত আছে বলা হয়েছে, তাহলে আমরা ধরে নেব আমাদের এইবার আর ব্যাসার্ধের যে গোলকটিকে কিউ আধানে আহিত করতে হবে সেটি হবে অপরিবাহী গোলক। ধরলাম এটা হলো আমাদের আর ব্যাসার্ধের অপরিবাহী গোলক, এটার ব্যাসার্ধ টোটাল হলো আর। একে টোটাল কত আধান দিতে হবে? আবারও ক্যাপিটাল কিউ আধান দিতে হবে। এর জন্য আমরা কি করব? এবার যেহেতু অপরিবাহী গোলক, কোশ্চেন নম্বর 41, তাহলে ধরব যে সর্বপ্রথম স্মল আর, এটাকে আমি এদিকে লিখে দিলাম। সর্বপ্রথম স্মল আর ব্যাসার্ধের কোনো একটা গোলকে আধান এনে প্রথমে গোলকটি তৈরি করা হলো। এটা হলো আমাদের স্মল আর। এরপর কি করা হলো? আরও ডিআর বেধের, এইটুকু ডিআর বেধের আরেকটা খোলকে আধান এনে এর উপরে প্রতিস্থাপন করা হলো। এই যে বেদ, সেটা হলো ডিআর বেধের আরেকটা খোলকে এনে আধান এর উপর প্রতিস্থাপন করা হলো। এরপরে এরকম করতে করতে আরও ডিআর বেধের খোলকে আধান এনে জমা করা হলো, আরও ডিআর বেধের খোলকে আধান এনে জমা করা হলো। করতে করতে টোটাল যে আধান আমাদের জমা করতে হবে এখানে, সেটা হলো ক্যাপিটাল কিউ। ওকে, আর প্রথমে আর ব্যাসার্ধের
স্মলার ব্যাসার্ধের খোলকে কিছু আধান এনে রাখা হয়েছিল, সেই আধানটাকে আগে আমরা বের করব। লিখব, ধরি আমাদের বড় যে গোলক, বড় গোলকের ব্যাসার্ধ আর দেওয়া হয়েছে, আধান দেওয়া হয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে লিখব এর আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, আধানের আয়তন মাত্রিক ঘনত্ব, এটাকে আমি বললাম রো, সমান সমান টোটাল আধান কত, ক্যাপিটাল কিউ, এবং এর আয়তন কত, 4/3 পাই আর কিউব। এটা হলো এই ক্যাপিটাল কিউ আধান যখন আর ব্যাসার্ধের, ক্যাপিটাল ব্যাসার্ধের একটি গোলকে এনে জমা করব, আধান সুষমভাবে বণ্টিত থাকে, তাহলে এর আধানের আয়তন মাত্রিক ঘনত্ব রো সমান সমান আমরা পেলাম এটা। এটাকে ক্যালকুলেশন করলে এটা চলে যাবে উপরে 3Q/4 পাই আর কিউব। এইটা গেল আমাদের রৈখিক আধান ঘনত্ব। এখন যখন আমরা প্রথমত এই স্মল আর ব্যাসার্ধের একটা গোলকে আধান আনবো, এতে কত আধান আনবো আমরা সেটা এখন বের করি। তাহলে এই স্মল আর ব্যাসার্ধের স্মল আর ব্যাসার্ধের গোলকের, স্মল আর ব্যাসার্ধের গোলকের আয়তন কত, আয়তন 4/3 পাই আর কিউব। অতএব স্মল আর ব্যাসার্ধের গোলকের আধান কত হবে, আধান রৈখিক আধান এটাকে ধরলাম আমরা, এই আধানকে কত ধরলাম, কিউ ধরে নিলাম। স্মল আধানকে কিউ ধরে নিলাম। এই স্মল আর ব্যাসার্ধের গোলকে যে আধান আনা হয়েছিল সেটা কিউ, তার মান কত হবে, তার মান হতে হবে আমাদের রৈখিক আধান ঘনত্ব ইন্টু আয়তন, রো ইন্টু এর আয়তন 4/3 পাই আর কিউব, রো এর মান কত, এটা। তাহলে এটা সমান সমান হয়ে যাবে আমাদের 3Q/4 পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর কিউব। আচ্ছা, এবার কি কি কাটাকাটি যেতে পারে, 3 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 4, পাইয়ের সঙ্গে পাই, তাহলে থাকছে কি কি, উপরে কিউ আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব, এটা থাকছে। এরপর আরও ডিআর বেধের, এই যে ডিআর বেধের খোলকে এবার আধান আনা হয়েছিল, তাহলে এবার আমরা লিখব ডিআর বেধের খোলকের আয়তন কত, ডিআর বেধের খোলকের আয়তন কত হবে, খোলকের আয়তন কি হয়, খোলকে 4 পাই আর স্কোয়ার ইন্টু ডিআর, এটা হলো বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল ইন্টু বেধ। আচ্ছা, এটা হলো আমাদের খোলকের আয়তন। অতএব ডিআর বেধের খোলকের আধান কত হবে, আবার রো ইন্টু আয়তন, রো ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিআর সমান সমান আমরা রো এর মান বসিয়ে দেব 3Q/4 পাই আর কিউব ইন্টু 4 পাই আর স্কোয়ার ডিআর। আচ্ছা, কি কাটা যেতে পারে, 4 পাই এর সঙ্গে 4 পাই, ওখানে থাকছে আর স্কোয়ার, আর কাটা যাবে না, তাহলে এখানে থাকবে কি 3Q আর স্কোয়ার ডিআর বাই আর কিউব, এটা থাকে আর ডিআর বেধের খোলকের জন্য স্থিতিশক্তি, আর ব্যাসার্ধের গোলক ও ডিআর বেধের খোলকের জন্য স্থিতিশক্তি, এইটুকুর জন্য স্থিতিশক্তি যদি আমরা বের করতে পারি, তাহলে টোটাল বৃত্তের জন্য আমরা, টোটাল গোলকের জন্য আমরা স্থিতিশক্তি বের করতে পারবো, সিম্পল। আচ্ছা, ইন্টিগ্রেশন করে, তাই না। তাহলে স্থিতিশক্তি ফর্মুলা, এটাও আমরা সেই পদ্ধতিতে লিখব। এটাকে আমরা বললাম ডিইউ ইজিক্যাল টু 1/4
4πε0 এর আধান কত, এইটা ক্যাপিটাল কিউ আর স্কোয়ার বাই আর কিউব। আচ্ছা, আগে আমি কিভাবে লিখছি, এর আধান কিউ আর এর আধান এই খোলকের আধান, এটাকে আমরা ধরে নিলাম ডি কিউ, কিউ ডি কিউ বাই এদের মধ্যে দূরত্ব আর। এরপর আমরা কি করব, এই কিউ ডি কিউ এর মানটা বসাবো। আচ্ছা, এখানে তো জায়গা নেই, আমি এইটুকু মার্কিং করে রাখলাম যে আর ব্যাসার্ধের গোলকের আধান কিউ এবং ডি আর দের খোলকের আধান ডি কিউ, এর জন্য আমরা স্থিতিশক্তি কত পাচ্ছি 1/4πε0 কিউ ডি কিউ বাই আর। এরপরে আমি কি করলাম, এই জায়গাটা মুছে দিলাম। এবার এইখানে আমরা করব, অতএব মোট স্থিতিশক্তি, মোট স্থিতিশক্তি কী হবে, ইউ ইন্টিগ্রেশন অফ ডিইউ ইন্টিগ্রেশন 1/4πε0 কিউ। কিউ এর মান কত, আমাদের কিউ এর মান ছিল এটা, তাই না, এটা হলো আমাদের কিউ। আর ডি কিউ কোনটা, এটা হলো ডি কিউ, ঠিক আছে। তাহলে কিউ কিউ আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু আর একটা ডি কিউ, ডি কিউ হচ্ছে আমাদের 3q আর স্কোয়ার ডি আর বাই আর কিউব, আর একটা আছে আমাদের স্মল আর, একটা স্মল আর। ওকে, এইবার আমাদের লিমিট কি হবে, লিমিট হবে এখান থেকে এত দূর পর্যন্ত, টোটাল আমরা ইন্টিগ্রেশন কার করব, 0 টু আর এর, 0 থেকে আর, ক্যাপিটাল আর। তো এবার কনস্ট্যান্ট পার্টগুলো 1/4πε0 ক্যাপিটাল আর কিউব, আর এটা আমাদের কিউ 3q, এগুলো কনস্ট্যান্ট, তাই না। তাহলে কি কি বাইরে আসছে, 3q স্কোয়ার, আর এখানে আসবে আমাদের 4πε0 r⁶, এটা বাইরে চলে আসবে। এখানে কি কি থাকবে, এখানে একটা আর এর সঙ্গে এটা কেটে যাবে, ইন্টিগ্রেশন 0 টু আর থাকবে হচ্ছে r⁴ dr, 3 Q স্কোয়ার বাই 4πε0 r⁶, এর ইন্টিগ্রেশন কী হবে, r⁵/5 0 টু r সমান সমান 3q স্কোয়ার 4πε0 r⁶ ইন্টু এটা কত হয়ে যাবে, তাহলে স্মল আর এর জায়গায় বসাবো ক্যাপিটাল আর, ক্যাপিটাল r⁵/5 আর শূন্য বসালে তো শূন্য, তাহলে ওটা বসানোর দরকার নেই। এখন আমাদের উত্তরে কি কি থাকছে, এখানে r⁵ এর সঙ্গে r⁶ কেটে যাবে, একটা আর থাকবে, তাহলে থাকছে 3q স্কোয়ার 5 4 20 πε0 r। এটা হলো আমাদের টোটাল স্থিতিশক্তি, 3q স্কোয়ার 20 πε0 r। আচ্ছা, গুণ করে দেওয়া নি, তাই তো। আচ্ছা, উত্তরটা এভাবেই দেওয়া আছে, তো আমরা কি করছি, উত্তরটাকে এভাবেই লিখছি 1/4πε0। তাহলে এখানে আমরা এইভাবে লিখছি 1/u = 1/4πε0 3q স্কোয়ার বাই 5r, এইভাবে লেখা আছে, তাই তো। অপশান বি 3q স্কোয়ার বাই 5r, এটা হবে অপশান বি, 1/4πε0 3q স্কোয়ার বাই 5r। তাহলে ঠিক আছে বন্ধুরা, এই গেল আমাদের 41 নম্বর অঙ্কের সমাধান। একটু অঙ্কটা বড় ছিল, ওকে। এরপর আমরা চলে যাব 42 নম্বর অঙ্কে। 42 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, 4টি সমজাতীয় এবং সমপরিমাণ আধান
ক্যাপিটাল কিউকে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে রাখা হলো। একটি তড়িতাধান কিউকে বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে কৃতকার্য কত করতে হবে? আচ্ছা, 4টি সমজাতীয় ও সমপরিমাণ আধান কিউকে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে রাখা হয়েছে এবং একটি তড়িতাধান ক্যাপিটাল কিউকে কেন্দ্র থেকে অসীম দূরত্বে নিয়ে যাবে। এই হলো আমাদের অঙ্ক। কোশ্চেন নম্বর 42। কোশ্চেন নম্বর 42। তাহলে একটা বর্গক্ষেত্র আগে অঙ্কন করি, যার বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে এ, এবং এখানে এ বি সি ডি এই 4টি বিন্দুতেই সমপরিমাণ আধান ক্যাপিটাল কিউ রাখা হয়েছে, তাই না? এবং একটি তড়িতাধান কিউকে বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দু থেকে নাম দিলাম ও, কেন্দ্রবিন্দু থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার আগে আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রের এই শীর্ষবিন্দু থেকে কেন্দ্রবিন্দুর দূরত্ব কত। দেখো, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কী করে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়? তাহলে কর্ণ সমান হয় √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? এ, √2a। অতএব বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে আমরা বলতে পারি এ ও সমান, এই যে এ ও সমান হবে সি ও সমান হবে বি ও সমান হবে ডি ও। অতএব আমরা লিখতে পারি এ ও সমান বি ও সমান সি ও সমান ডি ও। এটা হবে কর্ণ/2, অর্থাৎ √2a/2 সমান a/√2 এটা। আচ্ছা, অর্থাৎ এই দৈর্ঘ্যগুলো প্রত্যেকটাই সমান। এখন এই বর্গক্ষেত্রের 4টি বিন্দুর ক্যাপিটাল কিউ আধানের জন্য এখানে বিভব আমাদের আগে বের করতে হবে। তাহলে লিখব বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে অবস্থিত 4টি সমপরিমাণ আধানের জন্য কেন্দ্রবিন্দুতে সমধর্মীয় লেখা ছিল, তাই না? সমজাতীয় সমপরিমাণ আধানের জন্য কেন্দ্রবিন্দুতে বিভব কত হবে? ধরলাম ভি, এটা হবে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 সমান, যেহেতু প্রত্যেকটাই সমান হবে তাই লিখবো আমরা 4v1, যে কোনো একটার সমান দিয়ে দিলাম। আচ্ছা, কত এর মানটা? 4 ইন্টু ক্যাপিটাল কিউ আধান আমরা কোন পদ্ধতিতে লিখব? আমরা লিখব এসআই পদ্ধতিতে। বিভবের মান কি হয়? 1/4 পাই এপসাইলন নট, আধান কত? কিউ, দূরত্ব হলো আমাদের এও, এটার জন্য এও, এটার জন্য লিখলে বিও, প্রত্যেকটাই যেহেতু সমান তাই এও বিও সিও এর মান কত? এটা সমান, তাহলে 4 কেটে যাবে, তাই তো? তাহলে থাকছে হচ্ছে 1/পাই এপসাইলন নট কিউ বাই এ √2 চলে যাবে উপরে, তাহলে থাকছে √2 ক্যাপিটাল কিউ পাই এপসাইলন নট এ। এই গেল আমাদের বিভব, কোথায়? এইখানে √2 ক্যাপিটাল কিউ পাই এপসাইলন নট এ। এবার অসীমে বিভব কত হয়? এখান থেকে আধানকে আমরা কোথায় নিয়ে যাব? অসীমে বিভব হয় 0। অতএব একটি আধান কিউকে বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্য কত করতে হবে? W = Q
কিউ ডেল্টা ভি পোটেনশিয়াল ডিফারেন্স, হ্যাঁ, কৃতকার্য আধান ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ। আচ্ছা, কিউ কত এখানে? কিউ হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ, আর বিভব প্রভেদ হচ্ছে আমাদের এইটা, আর অসীমিত বিভব শূন্য। তাহলে আমরা লিখব √2 বাই পাই এপসাইলন নট এ মাইনাস শূন্য। তাহলে টোটাল হয়ে যাবে আমাদের √2 বাই পাই এপসাইলন নট এ। √2 পাই এপসাইলন নট এ, এটা কোন অপশানে আছে? √2 পাই এপসাইলন নট এ, এটা আছে অপশান বিতে, অপশান বি। দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে। এই গেল আমাদের 42 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 43 নম্বর অঙ্কে। 43 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে? চিত্রানুযায়ী ও বিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা রয়েছে, অন্য একটি আধান কিউকে এ বি পথ বরাবর এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো, তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? চিত্রানুযায়ী ও বিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হয়েছে, অন্য একটি আধানকে ক্যাপিটাল কিউকে এ বি পথ বরাবর নিয়ে যাওয়া হলো। আচ্ছা, আমাদের এখানে চিত্র একটা দেওয়া আছে, সেই অনুযায়ী অঙ্কটা করতে হবে। এটা ক্লিয়ার করে দিলাম। ছবিটা আগে আমি অঙ্কন করিনি। কি বলা হয়েছে? এই হলো আমাদের মূলবিন্দু, এখানে স্মল কিউ আধান রাখা হয়েছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। বলা হয়েছে অন্য একটি আধান ক্যাপিটাল কিউকে এ বি পথ বরাবর নিয়ে যেতে হবে, তাই তো? এ বি পথ বরাবর নিয়ে যেতে হবে। এটাকে আমি বলে দিলাম এক্স অক্ষ, এটাকে আমি বলে দিলাম ওয়াই অক্ষ। সিম্পল। এবার কৃতকার্যের মান আমাদের বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আর এর এই যে অবস্থানগুলো, হ্যাঁ, সেগুলো দেওয়া ছিল। এটা হচ্ছে 0, এ, আর এটা হচ্ছে এ, 0। তার মানে এখান থেকে এই দূরত্ব সমান, এখান থেকে এই দূরত্ব সমান। এবার কোশ্চেন নম্বর 43। এবার আমরা জানি স্মল কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব কত হবে? বি বিন্দুতে বিভব হবে আমাদের এখানে সিজিএস পদ্ধতিতে করলেই হবে। আচ্ছা, কে সেই পদ্ধতিতেই করে দিলাম। কে আধান কত? কিউ বাই ডিস্টেন্স কত? এ। এবং এ বিন্দুতে বিভব, এ বিন্দুতে বিভব কত? কে আধান কত? এখানেও স্মল কিউ, দূরত্ব কত? এখানেও এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে স্মল কিউ আধান, এর জন্য এ বিন্দুতে ও বি বিন্দুতে বিভব আমরা সমান পাচ্ছি, তাই না? অতএব আমরা জানি আবার কৃতকার্য সমান সমান কী হয়? কৃতকার্য W = কিউ ডেল্টা ভি। হ্যাঁ, অতএব কিউ কোন আধানকে নিয়ে যেতে হবে? এবারে ক্যাপিটাল কিউ, তাহলে এটা বসাবো ক্যাপিটাল কিউ। এবার পোটেনশিয়াল ডিফারেন্স Q2 V2 - V1, এটাকে V1 ধরলাম, এখান থেকে এখানে নিয়ে যাবো V2 - V1। অতএব কে ক্যাপিটাল কিউ বাই এ, কে স্মল কিউ বাই এ, কে স্মল কিউ বাই এ সমান 0। তাহলে কৃতকার্য আমাদের কত করতে হবে? 0। কোন অপশানে আছে? অপশান বি। এই গেল আমাদের 43 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে এলাম 44 নম্বর অঙ্কে। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রনের গতির সঞ্চারপথ কি হবে? বৃত্তাকার, ভূবৃত্তাকার, অধিবৃত্তাকার না সরল রৈখিক? আচ্ছা, একটা সুষম ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে যদি সুষম ইলেকট্রিক ফিল্ডকে, একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হয়, শুধু ছেড়ে দেওয়া হয়, ইলেকট্রনের কোনো গতি না থাকে, তাহলে কী হবে? ইলেকট্রনের উপর বল প্রযুক্ত হবে। ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশান তার অপোজিটে, ফলে ইলেকট্রনটি সেই মুখে রুজু গতি অর্থাৎ সরল রৈখিক পথে গতিশীল হবে। সিম্পল। 44 হবে তাহলে অপশান ডি, সরল রৈখিক। ধরলাম এই হলো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ টু নেগেটিভ, কমন। এইখানে একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া হলো, তাহলে ইলেকট্রনের উপর বল প্রযুক্ত হবে কোন অভিমুখে? এই অভিমুখে। ইলেকট্রন যদি স্থির থাকে, ইলেকট্রনের উপর এই অভিমুখে বল প্রযুক্ত হবে, ফলে ইলেকট্রনের মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ সৃষ্টি হলে ইলেকট্রন সরল রৈখিক পথে এই বরাবর
গতিশীল হবে। তাহলে এর সঞ্চার পথ হবে সরল রৈখিক। কমন। এবার 45 নম্বর কী বলা হয়েছে, কোনো সুষম তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে সমবেগে প্রক্ষিপ্ত আধানের গতিপথ কেমন হবে। আচ্ছা, এবার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, আবার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ধরলাম এই হলো আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড। এবার কি করা হয়েছে, এটা ইলেকট্রিক ফিল্ড ই। এখন একটা আধানকে লম্বভাবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, আমাদের এবার আধানকে কি করা হয়েছে এর লম্বভাবে এইভাবে এটাকে ইউ বেগে ছেড়ে দেওয়া হলো, সুষমভাবে সমবেগে ধরে নিলাম, বেগটা হলো আমাদের ইউ, সমবেগে ছেড়ে দেওয়া হলো। তাহলে ইউ বেগে সে এদিক যাওয়ার চেষ্টা করবে, এবং এটা যেহেতু একটা আধান, আমাদের এটা বলে দেনি যে এটা ইলেকট্রন হবে, তাহলে ধরে নিলাম এটা আমরা পজিটিভ কিউ আধান আছে। তাহলে এর উপর বল কোন দিকে প্রযুক্ত হবে, এই বরাবর। এই কিউ আধানের উপর বল প্রযুক্ত হবে আমাদের এই ডাইরেকশানে, এফ প্রযুক্ত হবে। গতিবেগ কোন দিকে আছে, এই ডাইরেকশানে। ফলে প্রাথমিকভাবে এই অক্ষ বরাবর তার কোনো গতিবেগ ছিল না, কিন্তু বলের জন্য এখানে যেহেতু এই ডাইরেকশানে বল প্রযুক্ত হচ্ছে, তাহলে এই ডাইরেকশানে ত্বরণ সৃষ্টি হবে। ফলে ইউ গতিবেগে আধানটি এই বরাবর যাওয়ার চেষ্টা করবে, ত্বরণ সৃষ্টি হবে তার এই বরাবর। ফলে তার যে সঞ্চারপথ হবে সেটা হবে এই রকম। কমন। তার সঞ্চারপথ হবে এই রকম। এই যে সঞ্চারপথ, এটাকে আমরা কি বলবো, অধিবৃত্ত। কমন। এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নেব ওয়াই, এবং যে পথ বরাবর যাচ্ছে সেটাকে আমরা ধরে নিলাম এক্স। এবার আমরা ক্যালকুলেশনে দেখে নিই, সেটা কি, অধিবৃত্তের যে সমীকরণ, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay, সেরকম রূপ আসছে কি না। ওকে, তাহলে আমরা ধরবো যে ইলেকট্রনটি, আধানটি টি সময়ে এই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এক্স দূরত্ব যায় ইউ বেগে। অতএব আমাদের টি সমান কত হবে, টি সমান হয়ে যাবে আমাদের দূরত্ব বাই গতিবেগ, তাই না, টি। আচ্ছা, তাহলে আধানটির যেহেতু শুধুমাত্র এই বরাবর বল প্রযুক্ত হচ্ছে, ত্বরণ এই বরাবর আছে, এই বরাবর গতিবেগের উপর কোনো এফেক্ট পড়বে না, এই বরাবর আধানটা চলতে থাকবে। তাহলে টি আমরা বের করলাম, ধরলাম যে একটা নির্দিষ্ট সময় টি, সেই সময় আধানটা কত দূরত্ব যাবে এই বরাবর, সেটা হচ্ছে এক্স দূরত্ব, এবং এই এক্স দূরত্ব যেতে যে সময়টা টি লাগলো সেটা হচ্ছে এক্স বাই ইউ। তাহলে ওই সময়ে আধানের উপর এই ডাইরেকশানে কি প্রযুক্ত হয়েছে, ত্বরণ প্রযুক্ত হয়েছে। ফলে এই ডাইরেকশানে আধানটা কত যাবে, এই যে ওয়াইটা আমরা ধরেছি, এই ডাইরেকশানে আধানটা কত দূরত্ব যাবে। এবার আমরা বের করব এই ডাইরেকশানে ওয়াই দূরত্বটা। তো ওয়াই দূরত্বে প্রযুক্ত বল, এখানে প্রযুক্ত বল কত হচ্ছে, এ ফিজিক্যাল টু কিউ ই, ইলেকট্রিক ফিল্ড কিউ ই। আচ্ছা, ত্বরণ কত হবে, ত্বরণ এ ইজিক্যাল টু বল বাই ভর, কিউ ই বাই এম, এটা হবে ত্বরণ। অতএব ওয়াই সমান হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজিক্যাল টু ইউটি হাফ এটি স্কোয়ার। এখানে ওয়াই ইজিক্যাল টু ইউটি হাফ এটি স্কোয়ার। ইউ প্রাথমিক বেগ এই দিক বরাবর কত ছিল, 0, এই দিক বরাবর ইউ এক্স এদিক বরাবর হচ্ছে 0, ইউ ওয়াইটা হলো আমাদের ইউ। আচ্ছা, এটা 0, তাহলে থাকছে হাফ, ত্বরণটা কত, এটা কিউ ই বাই এম, আর টিটা কত, টি এটা এক্স বাই ইউ তার স্কোয়ার। তাহলে ওয়াই সমান আমরা কি পেলাম, হাফ কিউ ই বাই এম, এখানে ইউ স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি দেখো,
ওয়াই ইজিক্যাল টু সামথিং এক্স, সেটা আমরা কার সমতুল্য পেলাম, সেটা পেলাম ওয়াই ইজিক্যাল টু 4ax²। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? ওয়াই ইজিক্যাল টু 4ax²। এটা হলো অধিবৃত্তের সমীকরণ। এটা হলো আমাদের অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে এটা আমাদের উত্তর হবে অপশান ডি, অধিবৃত্ত। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 46। 46 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি প্রোটনকে 1 কেভি বিভব প্রভেদের মধ্যে ত্বরিত করলে এর গতিশক্তি হবে। আচ্ছা, আমরা জানি যে গতিশক্তি সমান সমান এখানে কার সমান হবে? কৃত কার্যের সমান হবে। কমন কোশ্চেন নম্বর 46 লিখব, নির্ণেয় গতিশক্তি সমান সমান হবে কৃতকার্য। এবার কৃতকার্য সমান সমান আমরা কি জানি, ডাব্লু কৃতকার্য ইজিক্যাল টু কিউ ইন্টু ভি। এবার এখানে কিউ কত? একটি প্রোটনকে, তাহলে প্রোটনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19, বিভব প্রভেদ কত? 1 কিলোভোল্ট। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের ভোল্টে পরিণত করতে হবে 10⁻³ এত ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে কার্যের একক কিসে বেরোবে? জুলে। আচ্ছা, এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করতে চাই তাহলে কী হবে? 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এটা সমান সমান 1 জুল। তাহলে এটা হবে আমাদের 10⁻³ ইলেকট্রন ভোল্ট। তাহলে উত্তর হবে, আচ্ছা এটাকে এবার কিলো ভোল্টে করা হয়েছে, তাহলে এটা হবে 1 কিলো ইলেকট্রন ভোল্টে করা হয়েছে। তাহলে উত্তর হবে আমাদের অপশান সি। ওকে, গতিশক্তি সমান সমান কৃতকার্য, প্রোটনের আধান, বিভব প্রভেদ 1 কিলোভোল্ট। তাহলে আমরা এটা ভোল্টে প্রকাশ করে লিখব 10⁻³ কৃতকার্যের একক জুল। এবার 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান, আবার আমরা জানি ইলেকট্রন ভোল্টে যেহেতু আমাদের অ্যান্সারটা দেওয়া ছিল তাই কমন 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটার মান হয়ে গেলো তাহলে 1 ইলেকট্রন ভোল্ট, এর সঙ্গে 10⁻³ গুণ করলে 10⁻³ ইলেকট্রন ভোল্ট, এটাকে কিলো ভোল্টে পরিণত করে দেবো। এরপরে আমরা চলে এলাম কোশ্চেন নম্বর 47। একটি সুষমভাবে আহিত পরিবাহীকে ঘিরে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ভি গতিবেগ নিয়ে একটি বস্তু কণা ঘুরছে। কমন, তাহলে ভি সমানুপাতি কী হবে? ভি সমানুপাতি হবে আর, না ভি সমানুপাতি 1/r, না ভি সমানুপাতি 1/√r, না ভি সমানুপাতি r⁻0। আচ্ছা, সুষমভাবে আহিত পরিবাহীকে ঘিরে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি গতিবেগ নিয়ে একটি বস্তুকণা ঘুরছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ধরব যে সুষমভাবে আহিত একটা পরিবাহী, এই হলো আমাদের কাছে সুষমভাবে আহিত একটা পরিবাহী, অসীম দৈর্ঘ্যে ধরে নেব আমরা। এবং এই পরিবাহীকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি বস্তুকণা ঘুরছে। আর ব্যাসার্ধের বৃত্তপথে, এটা হলো আমাদের আর। আর বস্তুকণার গতিবেগ কত দেওয়া হয়েছে? ভি গতিবেগে ঘুরছে। এই হলো আমাদের সিম্পল কোশ্চেন নম্বর 47। ধরি লিখব, পরিবাহী তারের আধান ঘনত্ব ল্যামডা। পরিবাহী তারের আধান ঘনত্ব আমি ধরে নিলাম ল্যামডা। এখন অসীম দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের আধান ঘনত্ব জানা থাকলে আমরা এই পরিবাহী তার থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান নির্ণয় করতে জানি। তাহলে লিখব, গাউসের উপপাদ্য অনুযায়ী কোনো পরিবাহী তার থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র ই সমান সমান কী হয়? λ/2πε0r। λ/2πε0r। এখানে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বের করতে জানি
কিসের সাহায্যে? গাউসের উপপাদ্য প্রয়োগ করে। এবার যখনই একটা বস্তুকণা একে কেন্দ্র করে ঘুরবে, ঘূর্ণনের জন্য সবসময় আমাদের কি প্রয়োজন হবে? অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বল এর যোগান দিবে কে? তড়িৎ আকর্ষণ বল। কমন। তো ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বের করে নিলাম। অতএব এই যে বস্তুকণা ঘুরবে তার আধান যদি স্মল কিউ হয়, যে বস্তুকণা ঘুরছে তার আধান আমরা ধরে নিলাম স্মল কিউ, এতে কত বল প্রযুক্ত হবে? তাহলে লিখব যে বস্তুকণার আধান কিউ হলে বল এফ সমান সমান কী হয়? কিউই। এবার কণাটিকে বৃত্তপথে ঘুরতে হলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল আসবে এই তড়িৎ বল থেকে। ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল আসবে কোথা থেকে? এই তড়িৎ বল থেকে। এই কথাটা আমরা লিখে দিলাম। অতএব আমরা বলতে পারি যে কিউই সমান সমান হবে অভিকেন্দ্র বল সমান সমান হাফ mv²/r, যেখানে ভি হলো বস্তুকণাটির গতিবেগ। আমাদের কি বের করতে বলেছে? যে ভি কার সমানুপাতিক হবে। আচ্ছা, তারপরে আমরা কি করব? ই এর মান যেটা জানি সেটা বসিয়ে দিব। কিউ λ/2πε0 r সমান সমান mv²/r। এই আর এর সঙ্গে এই আর কেটে গেল, বা আমরা তাহলে লিখব mv² কিউ λ/2πε0। অতএব ভি কী হয়ে যাবে? এমটা চলে আসবে এখানে, আর √/টা স্কোয়ারটা তুলতে √/, তাহলে এটা হয়ে গেল √/, কিউ λ/2πε0 একটা এম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ভি এর মান আর এর উপর নির্ভরই করছে না, তাই আমরা বলতে পারি ভি সমানুপাতি কী হবে? ভি সমানুপাতি r⁴। ভি এর মান তো আর এর সমানুপাতি ব্যস্তানুপাতি কারো উপরই ডিপেন্ড করছে না। অতএব আমরা লিখব ভি সমানুপাতি r⁴। এটা আছে অপশান ডিতে। ওকে, খুব ভালো অঙ্ক ছিল এটা। এরপর আমরা চলে গেলাম 48 নম্বর অঙ্কে। 48 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে? একটি আলফা কণা 1.6 × 10⁷ মিটার/সেকেন্ড প্রাথমিক বেগে একটি কেন্দ্রিনের দিকে চলল। আলফা কণা কেন্দ্রিনের সর্বাধিক কতটা নিকটবর্তী হতে পারে? 3.8 × 10⁻12 মিটার, 4.3 × 10⁻14 মিটার, 2.1 × 10⁻13 মিটার, 1.8 × 10⁻10 মিটার। আচ্ছা, এবার একটা আলফা কণা যার বেগ দেওয়া হয়েছে 1.6 × 10⁷, সেটা একটা কেন্দ্রিনের দিকে যার আধান দেওয়া হয়েছে 79, কতটা নিকটবর্তী হতে পারে? এইখানে আমাদের যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি প্রয়োগ করে অঙ্কটি সমাধান করতে হবে। আমরা জানি কোনো একটা সংস্থার জন্য মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি ও গতিশক্তির পরিমাণ সবসময় থাকবে ধ্রুবক। কোশ্চেন নম্বর 48। সর্বপ্রথম আমরা কি করছি? আলফা কণা সম্পর্কে কিছু ইনফরমেশন লিখে দিই। আলফা কণার আধান কত হয়? আধান +2e +2 × 1.6 × 10⁻⁻19 কুলম। এই গেল আমাদের আলফা কণার আধান। এবং আলফা কণার ভর কত হয়? আলফা কণার ভর এটাকে আমি কাজ করছি, এটাকে লিখলাম কি 1 = 2e = এটা পজিটিভ একটা। আচ্ছা, ভর এটাকে লিখলাম m = 6.64 × 10⁻27 কেজি। এটা হয় আলফা কণার ভর। আচ্ছা, এরপরে আমাদের কেন্দ্রিনের আধান কত দেওয়া হয়েছে? কেন্দ্রিনের
আধান, এটাকে বললাম Q2 সমান সমান 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে আমাদের কেন্দ্রিনের আধান। আচ্ছা, তো আমাদের সিস্টেমটা কীরকম? এই হলো আমাদের কাছে কেন্দ্রিন জেড, অনেক দূর থেকে ধরলাম একটা আলফা কণা, হ্যাঁ, ভি গতিবেগে, যার মান কত দেওয়া হয়েছে 1.6 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। যেহেতু অনেক দূর থেকে আলফা কণা কেন্দ্রিনের দিকে অগ্রসর হচ্ছে, এইখানে আমাদের শুধু গতিশক্তি পাবো, স্থিতিশক্তি কত পাবো? স্থিতিশক্তি পাবো 0, কারণ স্থিতিশক্তি কে ছিল Q1 Q2 বাই আর। আর যদি অসীম হয় তাহলে Q1 Q2 বাই ইনফিনিটি সমান সমান কত পেয়ে যাবো? 0। আর যখন ইনফিনিটি, তখন আমরা বলতে পারি স্থিতিশক্তি 0। তাহলে আমরা বলবো যে ধরি একটি আলফা কণা বহু দূর থেকে ভি বেগে কেন্দ্রিনের দিকে গতিশীল। এটা তার প্রাথমিক অবস্থা। এখন প্রাথমিক অবস্থায় তাহলে কি হবে? প্রাথমিক অবস্থায়, আর এদিকে আমরা করব অন্তিম অবস্থা। প্রাথমিক অবস্থা সমান সমান অন্তিম অবস্থা হবে, যেহেতু যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে প্রাথমিক অবস্থায়। এর গতিশক্তি কত? 12 mv²। স্থিতিশক্তি আমরা কত পেলাম? 0। স্থিতিশক্তি 0। এবার অন্তিম অবস্থায় আমাদের কি হবে? অন্তিম অবস্থা আমরা কোনটাকে নেব? অন্তিম অবস্থা যে মিনিমাম দূরত্ব পর্যন্ত এই আলফা কণাটা অগ্রসর হবে। কোন মিনিমাম দূরত্ব পর্যন্ত আলফা কণাটা অগ্রসর হবে? যখন এই বেগ ভি সমান সমান কত হবে? 0। বেগ যতক্ষণ না 0 হবে ততক্ষণ পর্যন্ত আলফা কণাটা অগ্রসর হবে। কিসের জন্য বেগ 0 হবে? কারণ এদিক বরাবর তার উপর একটা তড়িৎ বল প্রযুক্ত হয়েছিল বিপরীত মুখে, ফলে এর মধ্যে নেগেটিভ ত্বরণ সৃষ্টি হয়, যার জন্য আলফা কণার বেগ ধীরে ধীরে 0 হবে। তাহলে আলফা কণাটা কত দূর পর্যন্ত অগ্রসর হবে? যতক্ষণ না তার বেগ 0 হয়। তাহলে বেগ যদি 0 হয়, এই ক্ষেত্রে গতিশক্তি কত হয়ে যাবে? গতিশক্তি হয়ে যাবে 0। স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি হবে মিনিমাম ডিস্টেন্সের জন্য যেটা স্থিতিশক্তি পাবো Q1 Q2 বাই ডি মিনিমাম। এই ডি মিনিমামটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি পেলাম? 12 mv² ইজিক্যাল টু Q1 Q2 বাই ডি মিনিমাম। আচ্ছা, এবার ডি মিনিমামটাই বের করব। তো ডি মিনিমাম সমান সমান Q1 Q2 বাই 12 mv²। এবার মানগুলো বসাবো। কে এর মান কি হয়? 9 ইন্টু 10⁹ Q1, কোনটা Q1? এটা Q1। 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 Q2 কোনটা? এটা Q2 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 79 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এবার 12 mv²। এখানে থাকলো তাহলে 12 m কোনটা? m ভর, এটা 6.64 ইন্টু 10⁻⁻27। আচ্ছা, আর কি আছে? ভি কোনটা? এই ভি, এটা হলো আমাদের ভি স্কোয়ার আছে। আবার 1.6 ইন্টু 10⁻7 তার স্কোয়ার। এবার এইটাকে ভালো করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা মুছে দিচ্ছি আপাতত। এটাকে আমাদের ভালো রকম ক্যালকুলেশন করলে আমরা ডি মিনিমাম পেয়ে যাব। অনেক বড় কিন্তু হলো। অতএব আমরা পেয়ে যাব ডি মিনিমাম সমান সমান, কীভাবে আমরা ক্যালকুলেশন করব? এক কাজ করছি, সংখ্যাগুলো একদিকে লিখে দিলাম। 9, এখানে 2,
তারপরে এখানে 7, এখানে 1.6, 1.6, এখানে 79, এখানে 1.6, 1.6। আর এবার পাওয়ারগুলো 10 এর পাওয়ার এখানে 9, -19, -19, এবার বাই এই দুইটাও চলে যাবে উপরে, তাহলে আরেকটা 2 হবে এখানে। আচ্ছা কোথায় লিখব, এই দুইটা উপরে চলে যাবে, তাহলে প্রথমে 2 লিখে দিই, আরেকটা 2। এরপরে নিচে থাকবে 6.64। এই পাওয়ারটা কী হবে, এই পাওয়ারটা উপরে +27। এবার এটা 1.6 দুবার ইন্টু 1.6 ইন্টু 1.6, আর এটা পাওয়ারটা উপরে -14, 7 × 14। এটাকে যদি আমরা ভালো করে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 1.6, 1.6, 1.6, 1.6 কেটে যাবে, বাকি এগুলো গুণ করে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে সেটা আসবে 4.30 ইন্টু 10⁻⁻14 মিটার। এটা কোন অপশানে আছে, এটা আমাদের আসছে অপশান বিতে, অপশান বিতে। এক্সাক্ট এত মানটা আসবে না, এর কাছাকাছি আসবে, হ্যাঁ 4.29 এরকম সামথিং আসবে। চলো তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আমি চেষ্টা করছি তোমাদের জন্য বাকি পার্টগুলো আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।